নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ পল্লীতে সরকারি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত এলাকার 3টি বুথের বাসিন্দারাই আজ একাংশ বাসিন্দা স্থানীয় ধর্মদেব হাই স্কুলের সামনে রাস্তায় দাঁড়িয়ে হাতে সাইনবোর্ড প্ল্যাকার্ড নিয়ে প্রতীকী আন্দোলনে সামিল হলেন। শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী এটিএম থেকে টাকা তুলতে গিয়ে খোয়ালেন 20,000 টাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের দ্বারস্থ হন তিনি। যোগমায়া কালীবাড়ির 100 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি। জলপাইগুড়ি শহরের প্রসিদ্ধ ধর্মীয় স্থানের মধ্যে অন্যতম যোগমায়া কালীবাড়ি। যোগমায়া কালীবাড়ির 100 বছর পূর্তি উপলক্ষে আজ একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করেছিল। মূলত 100 বছরকে সামনে রেখে কালীবাড়ি কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভাতে বলা হয়েছে 100 বছর পূর্তিকে সামনে রেখে শতবর্ষ ভবনও চালু হবে। মূলত কি হচ্ছে আমাদের আগামী 2026-এ আমাদের মা যোগমায়ার 100 বছর পূর্তি অনুষ্ঠান হবে, 100 বছরের সেলিব্রেশন হবে। সেই জন্য একটি আমাদের এই সবাইকে নিয়ে একটি সভা হচ্ছে। আমাদের সবার কাছ থেকে প্রস্তাব নিয়ে আগামী দিনে অনুষ্ঠানগুলো কিভাবে করা যায় সেই সম্বন্ধে আলোচনা চলছে। বললাম আপনাদের তো একটু জায়গার সমস্যা রয়েছে, অনেক মানুষ আসে এখানে, হ্যাঁ, তো সেটা নিয়ে কোনো চিন্তা করছে? কিন্তু আমাদের জায়গার একটা সমস্যা আছেই, প্লাস আমাদের এখানে 5 কাঠা জমি দান করেছে, সেটা আমাদের চলছে, সেটা হয়ে গেলেও আমাদের হয়ে যাবে। এখন জায়গা আমাদের এইটুকুর মধ্যেই করতে হবে, যখন নিজেদের জায়গা নেই তার জন্য এইটুকুর মধ্যেই করতে হবে। মানে কোনো দর্শনার্থীদের কি বলবেন যারা আসে? সবাইকে বলবো যে সামনে 100 বছর আমাদের শতবর্ষ ভবন হচ্ছে, মন্দিরে একটা শতবর্ষ ভবন বানাচ্ছি আমরা। তার মধ্যে রুম থাকবে, লোকে সেখানে থাকতে পারবে এবং প্রসাদ পাবে, এবং সবাইকে আমরা এই 100 বছরের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নাম উৎপল মহন্ত, ট্রেজারার, সর্বজনীন যোগমায়া কালীবাড়ি। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকার সোনার দোকানে চুরি। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকার সোনার দোকানে চুরি। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড় এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটল। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে গভীর রাতে টিন কেটে দোকানে প্রবেশ করে চোরের দল। এরপর দোকানে থাকা সবকিছু সেখান থেকে নিয়ে চম্পট দেয়। দোকান খুলতেই চুরির ঘটনার সামনে আসে। সোনার উপ মিলে আনুমানিক 30,000 টাকা খোয়া গিয়েছে বলে জানা যায়। 2 বছর আগে এই সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল। ইস্টার্ন বাইপাস এলাকায় বারবার চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় আশিগড় ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। রাত্রে আমি কাজ করে দোকান বন্ধ করে চলে গেছিলাম, সকালে এসে দেখি 11টার পর দোকান খুলি, শাটার খুলে দেখতেছি ওপরে এই যে এখান থেকে টিনটা খুলিয়ে নিচে চোর আসছে। চোর এসে সিন্দুক খুলেছে আর ডয়ারের যা কিছু ছিল আর বের করেছে। নিচের ভিতরে সোনার 1 জোড়া টাপ ছিল আর রূপার মাল ছিল কতগুলা, এগুলা কোনো কিছুই নেই। কত টাকা? তাও 25 থেকে 30,000 টাকার মতো মাল, 30,000 টাকার মতো মাল ছিল। পুলিশকে জানিয়েছে, পুলিশের নাম ঠিকানা লিখে নিয়ে গেছে। ওনারা বললো সিসি ক্যামেরা আছে। আমি বললাম না, আমার দোকানে সিসি ক্যামেরা নাই। আমার এই 2 বছর আগেও একবার চুরি হয়ে গেছিল, তখন বলছিল সিসি ক্যামেরা লাগাতে, কিন্তু আমার অর্থের অভাবের জন্য আমি দোকানে লাগাতে পারিনি। কি মনে হচ্ছে বাবার এই সময় এলাকায় চুরি ঘটনা? এখন মনে হচ্ছে আছে কেউ না কেউ জড়িত আছে, কিন্তু কে আছে বলতে পারবো না। তো এখন তো কখন কি হয়েছে সেগুলো তো বলতে পারবো না, ওটা তো রাত্রে হয়েছে না। কোন লোক করেছে, কি করেছে, আমরা তো সকালে এসে দেখলাম না। 11টার পর যখন দোকানের শাটারটা খুলি তখন দেখতেছি যে আমার দোকানের এরকম কেন, এদিক দেখি খুলে এরকম, এদিকে সব ছড়ানো ছিটানো, আমি গছিয়েছি। এখন আমার নাম সন্তোষ পাল, এর বানেশ্বর মোড়। হঠাৎ গতকাল সন্ধে নাগাদ ওদলাবাড়ি গোবিন্দ কলোনি এলাকায় একটি বাসঝাড়ে আগুন লেগে যায়।
হঠাৎ গতকাল সন্ধে নাগাদ ওদলাবাড়ি গোবিন্দ কলোনি এলাকায় একটি বাস ঝাড়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। আশপাশের জনবসতি থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। এরপর স্থানীয় যুবকেরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় মাল দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন আসার আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণ করে স্থানীয় যুবকেরা। শেষমেশ দমকল সম্পূর্ণভাবে আগুন নেভায়। যে বাস ঝাড়ে আগুন লাগে সেই জমির মালিক বাবু ঘোষ, মিল্টন ঘোষ বলেন, এই জমিটি ফাঁকাই থাকে। সেই সুযোগে বিভিন্ন যুবকেরা এখানে নেশার আসর বসায়। চলে অসামাজিক কাজ। বহুবার যুবকদের তাড়িয়ে দেওয়া হয়েছে। গতকালই সেইভাবে নেশার আসর বসে সেই বাস ঝাড়ের কাছে। কিছু যুবক সম্ভবত সিগারেট খেয়ে সেই জ্বলন্ত সিগারেট বাস ঝাড়ে ফেলে দেয়, আর তাতেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। কপাল ভালো, লোকজন দ্রুত এসে আগুন নেভায়। তা না হলে হাসপাতাল পাড়ার ঘরবাড়িতে আগুন লেগে যেত। এখানে নোংরা এখানে বহুদিন ধরে হচ্ছে। এখানে আমরা বন্ধ করার সাথে এটা বন্ধ হচ্ছে না, এটা প্রশাসনিকভাবে বন্ধ করা উচিত। আর কি বন্ধ করা উচিত? এই যে এখানে গাঁজা খায়, তারপরে সিগারেট খায়, এইসব অত্যাচার হচ্ছে দিনের পর দিন। আমিও বহুবার বন্ধ করছি। আশেপাশে এই হয় সন্ধ্যার দিকেই বেশি এই ঝামেলাটা হয়, সকাল। আর আগুন লাগছে, আগুন তো ওই পাতার থেকে লাগতে লাগতে এইভাবে সিগারেট খেতে খেতে ওইটা বাজারে ঝরে গেছে। এখন পর্যন্ত ফায়ার ব্রিগেড তো ফোন করা হয়েছে, আসে নাই, পৌঁছায়নি। আপনার নাম? আমার নাম শোভন ঘোষ। কিছুই না, যেটা হচ্ছে এখানকার সব লোকাল ছেলেবেলে কিছু ছেলে এসে এখানে দারু খায়, গাঁজা খায়, তারাই হচ্ছে এই কাণ্ডটা করেছে। মানে শুকনা পাতায় কি আগুন লাগিয়েছিল? শুকনো পাতা আগুন লাগে। তারপরে সেটা হচ্ছে বাচ্চারা এরিয়া চলে গেছে, বাচ্চারা আগুন লেগে গেছে। তারপরে মানে কি মারাত্মক আকার ধারণ করেছিল। এমনি খবর দেওয়া ছেলে পেলেদের জন্য জিনিসটা আয়ত্তে চলে আসছে। ফায়ার ব্রিগেড আসছে? ফায়ার ব্রিগেড আসছে, এখানে পৌঁছায়নি। আপনার নাম? আমার নাম সুশান্ত কুমার ঘোষ। অভিযোগ, সরকারি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত এলাকার 3টি বুথের বাসিন্দারাই। অভিযোগ, সরকারি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত এলাকার 3টি বুথের বাসিন্দারাই বাধ্য হয়ে এবার তারা আন্দোলনের পথই বেছে নিলেন। আজকের এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ পল্লীর। এদিন আবাসের ঘর থেকে বঞ্চিত এমন একাংশ বাসিন্দা স্থানীয় ধর্মদেব হাই স্কুলের সামনে রাস্তায় দাঁড়িয়ে হাতে সাইনবোর্ড, প্ল্যাকার্ড নিয়ে প্রতীকী আন্দোলনে সামিল হন। আন্দোলনে সামিল হয়েছিলেন দুস্থ বয়স্ক মহিলারাও। প্রত্যেকেরই অভিযোগ, তাদের ভাঙা ঘর দিয়ে জল পড়ে। একটি ঘরের জন্য দীর্ঘদিন থেকেই অপেক্ষা করছি। আমরা আজ পথে নেমে আমাদের দাবি জানাতে এসেছি, কিন্তু আমাদের কথা কেউ শুনছে না বলে আক্ষেপ প্রকাশ করছেন তারা। স্থানীয় বৃদ্ধা মালা রায় জানান, একচালা একটি ঘরে বাচ্চাদের নিয়ে থাকি, খুব কষ্ট হয়। একটি সরকারি ঘরের দাবিতেই আমরা পথে নেমেছি। আমাদের এলাকার একটি মানুষও ঘর পাননি বলে তিনি জানান। স্থানীয় গৃহবধূ দুলালী বালারও একই সমস্যা, তিনিও সরকারি ঘর থেকে বঞ্চিত। তার বক্তব্য, আমার ঘর দিয়ে জল পড়ে। এ পর্যন্ত আবাসের জন্য এলাকায় সার্ভে করতে কাউকে দেখিনি। আমি সহ এলাকার একজনও সরকারি ঘর পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। এলাকার বাসিন্দা নিমাই ভক্ত জানালেন, সদর ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আবাস যোজনার বাড়ি পেয়েছেন, কিন্তু দুঃখের বিষয় খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারাই আবাসের ঘর থেকে বঞ্চিত। এটা মেনে নেওয়া যায় না। আজ আমরা গরিব দুস্থদের নিয়ে প্রতীকী আন্দোলন করলাম। দাবি পূরণ না হলে আগামী দিনে পঞ্চায়েত অফিস, বিডিও অফিস ও জেলা শাসক দপ্তর ঘেরাও করে আন্দোলনে যেতে সবাই বাধ্য হবে বলে তিনি জানান। অপরদিকে এলাকার পঞ্চায়েত সদস্যা তথা খড়িয়া অঞ্চলের বিরোধী দলনেত্রী জয়া সরকার বিশ্বাস বলেন, আজ ঘর নিয়ে সবাই আন্দোলনে নেমেছেন। সকলেরই ঘরের প্রয়োজন রয়েছে। এলাকায় 3টি বুথ মিলে প্রায় 6 থেকে 7 হাজার মানুষের বসবাস। তার মধ্যে একটি আবাসেরও ঘর নেই, যার জন্য সবাই ক্ষুব্ধ হয়ে পথে নেমেছেন, আন্দোলন করছেন। তবু প্রশাসনের কাছে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাবো। কাজ না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হব বলে তিনি জানান। এ বিষয়ে সদর বিডিও মিহির কর্মকারের সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, এই সমস্যা নিয়ে এখনো পর্যন্ত আমাকে কেউ অভিযোগ জানাননি। তবে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষের বক্তব্য, 2018 সালে এই সার্ভের একটি টেকনিক্যাল সমস্যাজনিত কারণে ডেটা এবং উপভোক্তাদের নাম বিলীন হয়ে যায়। সমস্যা সমাধানে ফের সার্ভে করে উপভোক্তাদের নাম সংগ্রহ করা হবে বলে তিনি জানান। কি নাম আপনার? মালা রায়। মালা রায়। কোথায় বাড়ি? এই বিবেকানন্দ। আজকে কি প্ল্যাকার্ড হাতে কি আন্দোলন করছেন কেন, কি হয়েছে? এই ঘরের কারণে। কিসের ঘর? সরকার এখন একটা ঘর দিলে ভালো হতো, একতলার মতো থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে কত অসুবিধা। বাড়িতে ঘর নেই এমনি? আবেদন করেছে লোক, সার্ভে করতে এসেছিল যে ঘরের জন্য? একবার ফটো তুলে নিয়ে গেছিল, আমারই ফটো তুলে নিয়ে গেছে। তারপরে আর আসে নাই। তো আর অন্যরা পেয়েছে আশেপাশে?
কেউ ওনারাও কেউ পায় না, আমাদের এখানে ঘরই আসেনি। তাই আমাদের এখানে ঘর আসেনি। কি চাইছেন আপনারা এখন? আমার এখানে ঘর লাগে। কি নাম আপনার? দুলালি বালা, কোথায় বাড়ি? বিবেকানন্দ পল্লী। আজকে এখানে প্রতীকী আন্দোলন করতে সবাই একসাথে জড়ো হয়েছেন কেন? ঘরের জন্য। কেন ঘর কি পাননি? না, ঘর পাইনি। এখানে যারা যারা অনেকে উপস্থিত হয়েছেন তারা সবাই একই, ঘরের জন্য আবেদন। কি দাবিতে? ঘরের জন্য, আবার আবার যোজনা ঘরের জন্য। একজনও পাইনি? না, একজনও না। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সবাই ঘর পাই, গ্রামবাসীরা যাচাই করে যাবে বিডিও অফিস থেকে এসে। আর আমার ঘর দিয়ে জল পড়ে। আপনার কি কাঁচা ঘর? হ্যাঁ, কাঁচা ঘর আমার। এর আগে কি সার্ভে হয়েছিল বা নাম কি নথিভুক্ত হয়েছিল? না, সার্ভে হয়নি। নামটাম নেই? নামটাম নেয়নি। আপনার আশেপাশে কেউ ঘর পেয়েছে? না, এখনো পাইনি। পাইনি, এখানে আশেপাশে কেউ পায়নি। কোথায় জড়ো হয়েছেন আপনারা, কারা? আজকে আমরা বিবেকানন্দ পল্লী ধর্মদেব জুনিয়র হাই স্কুলের পাশে, এই মাঠটার মধ্যে রাস্তার পাশে আমরা জড়ো হয়েছি সবাই। আর যারা এখানে আছে সবাই বিবেকানন্দ পল্লী গ্রামবাসী। কি হয়েছে অ্যাকচুয়ালি বলতে, বিগত দীর্ঘদিন থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করে এসেছি, আশেপাশে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা আছে, যেমন আমাদের পাশে পারপুর গ্রাম পঞ্চায়েত, মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েত, বার্নিশ গ্রাম পঞ্চায়েত, বাহাদুর গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত এলাকাতে প্রচুর ঘর এসছে। কোনো কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় 2500 থেকে শুরু করে 6000, 7000 পর্যন্ত ঘর এসছে, মানে ঘরের পরে ঘর। কিন্তু আমাদের এই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন থেকে কোনো সরকারি ঘর, মানে আবাস যোজনার ঘর যেটা, তার কোনো লক্ষণই নেই। প্রাপকদের কাছে, যারা উপযুক্ত প্রাপক তাদের কাছে কোনো ঘর এসে পৌঁছায়নি। এরই প্রতিবাদ করতে আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি, একটা প্রতীকী আন্দোলন আজকে আমরা করছি। না, অ্যাকচুয়ালি আমি বিজেপির সমর্থক, কিন্তু আজকে আমি বিজেপির কোনো রং নিয়ে এখানে আসিনি। আজকে সাধারণ গ্রামবাসী যারা আছে তাদের তরফ থেকে, অ্যাজ এ গ্রামবাসী হিসাবে আমি আজকে এখানে উপনীত হয়েছি। তাদের সমস্যা একই, তারা প্রত্যেকে গ্রামবাসী। আমরা যখন হচ্ছে মানুষের কাছে যাই, তারা সবাই বলে ঘরের কি অবস্থা হলো, ঘরের আশেপাশে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘর আছে, তা আমাদের এলাকায় ঘর নেই কেন? এই ঘরের দাবিতে আমরা ঠিক আছে বললাম যে আজকে আমরা একটা দাবি করি প্রধান সাহেবের কাছে। বিভিন্ন সময়ে আমাদের যারা নেত্রী আছেন, মানে আমাদের যে গ্রাম পঞ্চায়েত সদস্য আছেন, তারা গেছেন, তারা ডেপুটেশন দিয়েছেন। ডেপুটেশনে যে সমস্ত তথ্য এসে হাতে আমরা যা শুনেছি, সেই সমস্ত তথ্য আমরা মানতে নারাজ। আমরা প্রত্যেক গ্রামবাসী মানতে নারাজ। আমাদের বক্তব্য হচ্ছে কোথায় কি হয়েছে, কোথায় কি ভুল ত্রুটি আমরা সে সময় দেখতে নারাজ। আমাদের দাবি, যারা প্রকৃত গরিব গ্রামবাসী তাদের সরকারি আবাসনের ঘর দেওয়া হোক। আর যদি না দেওয়া হয়, তাহলে আগামী দিন আমরা বুঝতে পারছেন, আজকে আমরা প্রথম দফা এই কজন লোক হয়েছে, আগামী দিন বৃহত্তর আন্দোলন করে আমরা পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, ডিএম অফিস সমস্ত কিছু ঘেরাও করব। আজকে বিষয়টা ঘর নিয়ে সবাই আন্দোলনে নেমেছে। এবার সবারই ঘরের দরকার। এবার বিবেকানন্দ পল্লী 3 বুথ মিলে মোটামুটি 6-7 হাজার বাসিন্দা এখানে, তো তার মধ্যে একটিও ঘর নেই, যার জন্য সবাই বিক্ষুব্ধ হয়ে এই আজ পথে নেমেছে। এর আগে কোনো চেষ্টা করেছেন এই ব্যাপারে, যারা ঘর পায়নি বা পাচ্ছে না এরকম কিছু? এর আগে প্রতিনিধি হিসেবে আপনি? এর আগে বিডিও অফিসে জমা করা হয়েছিল অনেকদিন আগে, ঘরের একদম লিস্ট, নাম সহ ছবি সহ জমা করা হয়েছিল, যাদের দরকার। হ্যাঁ, তারপরে কোনো রেজাল্ট পাইনি। এমন কি হয়েছে যে দলের বা শাসক দলের কি কারো হয়েছে অথচ বিরোধীদের হয়নি, এরকম কিছু? যেমন আমাদের যদি বিবেকানন্দ পল্লী নিয়ে বলি, তাহলে শাসক বিরোধী কিছুই না, কারোই নেই, মানে একটা ঘরও আসেনি এখানে। আর এখানে আজকে জমায়েত হয়েছে, এখানে তো কোনো পার্টি আসেনি, এখানে ওই গ্রামবাসী প্রত্যেকেই এসেছে, যাদের ঘরের প্রয়োজন তারাই এসেছে আজকে এখানে। কোনো দল বিজেপি বা না 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 না, কোনো দলগত কোনো বিষয় না এটা। কি করবে এরপর, এদের কি ভাবছেন আপনি? এদেরকে নিয়ে কিছু আগামীতে কিছু করবেন না? যারা ঘর পায়নি, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই কথাই বলবো, তারা যাতে এই বিষয়টাকে দেখে এবং যারা খুব দুস্থ পরিবার আছে তাদের যাতে ঘরের জন্য একটু ব্যবস্থা করে, এটাই আমি আশা রাখবো। আর যদি কোনো কাজ না হয়, তাহলে হয়তো বড়সড় আন্দোলনে আমাদের নামতে হবে, আমরা বাধ্য। এই 3 বুথের কি একটিও ঘর আসেনি বা পায়নি? না না না, একটিও ঘর আসেনি এখানে। আমার নাম জয়া সরকার বিশ্বাস, বিবেকানন্দ পল্লী 168 নম্বর বুথে পঞ্চায়েত সদস্য এবং খড়িয়া অঞ্চলের বিরোধী দল নেত্রী। ফের শঙ্কা ছড়াচ্ছে বার্ড ফ্লু। তবে বার্ড ফ্লু ছড়ালেও খাওয়া যাবে মুরগির মাংস ও ডিম। ফের শঙ্কা ছড়াচ্ছে বার্ড ফ্লু। তবে বার্ড ফ্লু ছড়ালেও খাওয়া যাবে মুরগির মাংস এবং ডিম। কিন্তু কিভাবে খাবেন? অযথা ভয় না পেয়ে মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ। মুরগির মাংস ও ডিম খাওয়ার বিষয়ে পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্দীপ ঝম্পটি। ভারতে ফের নতুন করে বার্ড ফ্লু ছড়ানোর খবর মিলছে।
বিভিন্ন রাজ্যে এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণত সর্দি কাশি এবং জ্বরের মতো উপসর্গ নিয়ে শুরু হয়। অনেকেই এখন মুরগির মাংস এবং ডিম নিয়ে দ্বিধায় রয়েছেন। এর মধ্যে বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিচ্ছেন। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্দীপ ঝম্পটি জানিয়েছেন, বার্ড ফ্লু ছড়ানোর ভয় থাকলেও মুরগির মাংস খাওয়া যাবে, তবে এটি রান্না করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মুরগির মাংসকে অবশ্যই 165 ডিগ্রি ফারেনহাইট 73 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করতে হবে, যা নিশ্চিত করবে যে ভাইরাস মারা যাবে। মুরগির মাংস এবং কাঁচা মাংসের হ্যান্ডেলিংয়ের সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কাঁচা মাংস ধোয়ার পর ভালোভাবে হাত ধুতে হবে এবং কোনো কিছু যা মাংসের সঙ্গে সংস্পর্শে আসে তা পরিষ্কার করতে হবে। মাংসের সঙ্গে হাত মুখে বা নাকে না নিয়ে যাওয়ার জন্য সতর্ক থাকতে হবে। ডিমের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। বাজার থেকে আনা ডিমগুলি ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। বিশেষ করে ভিনিগার বা লেবুর জলে কিছুক্ষণ চুবিয়ে ধুয়ে নেওয়া উচিত। পাশাপাশি ডিম সংরক্ষণের সময় ফ্রিজের তাপমাত্রা দেখে নিতে হবে। রান্নার সময় ডিম পুরোপুরি সেদ্ধ করা উচিত, কারণ হাফ সেদ্ধ বা পোচ ডিম খাওয়া বিপজ্জনক হতে পারে। এই সময় মুরগির মাংস ও ডিম নিয়ে সঠিকভাবে রান্না ও সতর্কতা অবলম্বন করা মঙ্গলজনক এবং বিপদ থেকে বাঁচাতে সাহায্য করবে। ছোঁয়াচে মানে আমি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের রেট খুব কম, কিন্তু যেমন যদি বার্ড থেকে যারা কাজ করছে ওখানে তাদের কিন্তু হতে পারে এটা। একটা এফেক্টেড হিউম্যান থেকে হিউম্যানে সেরকম রেট কিন্তু ইন্ডিয়াতে সেরকম দেখা যায়নি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায় ওষুধটা। মুরগি যেমন আমি যদি ফার্মে যারা কাজ করে তাদের তো এই মুরগিটাকে হ্যান্ডেল করতে মেনলি মুরগি থেকে হয় এটা। মুরগি কেন, যে কোনো পিজিয়ান মুরগি, কাউ থেকেও হতে পারে। যারা ফার্মে কাজ করে তারা ওই জিনিসটাকে, পাখিটাকে ধরুন মুরগিটাকে হ্যান্ডেল করছে, তখন তাদের কিন্তু খুব হওয়ার চান্স, তাদের লালা থেকে বা কিছু থেকে তাদের হওয়ার চান্স খুব হাই। এবার সেই হিউম্যান যদি সিমটম থাকে তাহলে এবং তার হিস্ট্রি থাকে কাজ করা, তাকে আইসোলেট করে তার ট্রিটমেন্টটা আলাদা করে হবে। লোটাদেবী মেলাতে ভগবান দর্শনের পর নিজের ভাগ্য খুঁজতেই কাটছেন লটারি। লোটাদেবী মেলাতে ভগবান দর্শনের পর নিজেদের ভাগ্য খুঁজতেই কাটছেন লটারি। ভাগ্যচক্র ঘুরতে পারে, তাই লোটাদেবী মেলাতে লটারি বিক্রি করছেন অনেক মানুষে, কিনছেন অনেক দর্শনার্থীরা। সাধারণ মেলাতে গেলে ঠাকুরের প্রতি ভক্তি হয়, নানা জিনিস কেনা বেচা হয়, কিন্তু লটারি মন্দিরের পাশে বিক্রি এটা হয়তো কমই দেখা মেলে। আর এই লটারি বিক্রির দৃশ্য হয়তো চোখেই পড়ে না, কিন্তু এবার এই ধরনের দৃশ্য লটারি বিক্রির চোখে পড়ল। এদিন মেলাতে আসা মানুষজনেরা একটি লটারি কিনছেন আর বলছেন ভগবানের দর্শন করার পর একটি লটারি কিনছে নিজেদের ভাগ্য পরীক্ষা করার জন্য। লটারি বিক্রেতা বলেন, লটারি বিক্রি করছি এই মেলাতে, বিক্রি ভালোই হচ্ছে। ক্রেতা বলেন, মেলাতে অনেক জিনিসই পাওয়া যায়, তবে লটারির মধ্যে একটা আলাদা গুরুত্ব রয়েছে। লটারি মানুষের ভাগ্য বদলে দেয়, তাই মন্দিরে এসে লটারি কাটছি। লটারি কাটেন নাকি? না, আমি আজকে পুজোর উপলক্ষে আমি অনেক দূর থেকে আসছি, তো আজকে মনে হলো যে একটা নাম্বার কাটি, কাকুকে দেখলাম। তো এমনি আমি গ্রামে কাটি, কিন্তু আজকে একটা বেশি বড় নাম্বার একটা কাটলাম, যদি মায়ের কৃপায় কিছু একটা হয়। 1 কোটি টাকার আশা। প্রত্যেকেই তো 1 কোটির আশায় টিকিট কাটে, তো আমার 1 কোটির আশা নেই, যে কাকুরও একটা কিছু হোক, কাকুরও তো এটা দিয়ে কিছু হয়, আর আমারও একটা স্বপ্ন যেন পূরণ হয়, এটুকুই। 1 কোটি টাকার আশা নেই। মার কাছে কি প্রার্থনা করলেন লটারি কি পাওয়া যায়? না, মার কাছে তো পুজো দিয়ে ফেরার পথে আমি ওনাকে দেখতে পেলাম, যার জন্য ওরকম কোনো আশা করতে পারিনি মার কাছে, যে কাকুর সাথে পরে দেখা হলো আমার। কি নাম আপনার? আমার নাম সঞ্জীবন দাস। সাধারণত যেখানে পুজো অর্চনা হয় লটারি দেখা যায় না, আপনি লটারি নিয়ে আসছেন কেন? মূলত আনলাম একটা ভাগ্য লটারি। এটাই যদি মনে করেন আপনার একটা 1 কোটি টাকা হয়ে যায়, মা যদি দয়া করে, তার কেউ কারো না কারো একটা লাইভ হবে। মানে সাধারণ জায়গার তুলনায় এখানে কি বেশি বিক্রি হচ্ছে মনে হয়? এখন আস্তে আস্তে ভক্তরা এখন যার পছন্দ হচ্ছে, যে নেবে, যার নেশা আছে, যে কাটে সে নেবে, সবাই তো কাটবে না। ঠাকুরের কি পায়? হ্যাঁ, ঠাকুরের কি পায়, বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিক্রি হচ্ছে। কত সিরিজ রয়েছে? 5 সিরিজ, 10 সিরিজ, 25, 50 এই অবধি আমার কাছে লাস্ট। এমনি কোথায় বিক্রি করেন আপনার লটারি? আমি ঘুরে ঘুরে বিক্রি করি, হাটঘাট, চৌরঙ্গি মোড়। আর এখানে কোথায় এসেছেন? এখানে মাল অর্ডার করে এখানে আসলাম। প্রতিবার আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। এবার কেমন বিক্রি হচ্ছে? হচ্ছে মোটামুটি টুকটাক ভালো। কি নাম আপনার? আমার নাম সুভাষ সরকার। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী এটিএম থেকে টাকা তুলতে গিয়ে খোয়ালেন 20,000 টাকা। শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী এটিএম থেকে টাকা তুলতে গিয়ে খোয়ালেন 20,000 টাকা। শিলিগুড়ির হিলকার্ট রোডের প্রধাননগর থানার অন্তর্গত মালহোত্রা টাওয়ারের কাছে এইচডিএফসি ব্যাংকের এটিএমে টাকা তুলতে এসে এটিএমে আটকে গেল কার্ড। তড়িঘড়ি এটিএমে লেখা হেল্পলাইন নাম্বারে ফোন করতেই ও প্রান্ত থেকে ভুয়ো ঠিকানা যোগাযোগ করতে বলা হয় প্রসেনজিৎ চক্রবর্তীকে। তৎক্ষণাৎ তিনি সেখানে গিয়ে খোঁজ করলে কিছুই খুঁজে পাননি তিনি। পরবর্তীতে ফের তিনি এটিএমে ফিরে আসলে তিনি দেখেন তার আটকে থাকা কার্ড এটিএম থেকে উধাও। পাশাপাশি তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে 20,000 টাকা, যা নিয়ে হতবাক তিনি। পরবর্তীতে প্রধাননগর থানায় তিনি পৌঁছে সমস্ত ঘটনা সেখানকার আধিকারিককে জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। প্রধাননগর থানার সাইবার সেল পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আপনার পয়সা তোলার জন্য আসি, এটিএম কার্ড ঢুকি, ঢুকানোর পরে 15,000 টাকা অ্যামাউন্ট মারার পরে ওখানে বলছি যে নো অ্যামাউন্ট মারার জন্য। আমি ক্যান্সেল করে কার্ডটা যখন বের করার চেষ্টা করি, কার্ড ওখানে ব্লক হয়ে যায়, কার্ড বের হয় না। তো তারপরে আমি কি করি, তারপরে হচ্ছে কার্ড বের হয় না, অনেক ফোন টানাটানি করার পরে তারপরে পিছনে ব্যাক সাইডে একটা নম্বর লেখা ছিল হেল্প বলে, সেই নম্বরে আমরা যখন ফোন করি তখন আমাকে বলে যে হ্যাঁ এই মেশিনে একটু প্রবলেম আছে, আপনার জংশনে পেট্রোল পাম্পে একটা এইচডিএফসির ব্রাঞ্চ আছে, সেখানে টেকনিশিয়ান কাজ করছে, ওইখানে টেকনিশিয়ানকে গিয়ে বলুন আপনার কার্ডটা গিয়ে বের করে দেবে। তা আমি অনেকক্ষণ এখানে চেষ্টা করার পরেও তাও দেখলাম যে খুলছে না। তারপরে আমি যখন গেলাম গিয়ে দেখি কাউকে পেলাম না। তারপরে 10 থেকে 15 মিনিট পরে যখন আসলাম দেখছি যে আমার এখানে কার্ডটা নেই, আর 10,000 করে দুবার টাকা কেটে গেছে, এখানে কার্ডটাও নেই। তারপরেও আবার টাকা কাটার জন্য করেছে, কিন্তু হচ্ছে ইনকারেক্ট পিন বলে মেসেজ আসছে। তারপরে আমি কার্ডটাকে ব্লক করি। এখন আমি থানাতে গিয়েছিলাম কমপ্লেন করার জন্য। থানাতে এখনো পর্যন্ত কমপ্লেন জাজ করা হয়নি, আমি কিছুক্ষণ পরে থানাতে যাব কমপ্লেন। বর্তমানে চালের দাম অনেকটাই বেড়েছে, এর ফলে সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কপালে চিন্তার ভাঁজ। বর্তমানে চালের দাম অনেকটাই বেড়েছে, এর ফলে সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কপালে চিন্তার ভাঁজ। শিলিগুড়ি বিধান মার্কেটে চাল ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে এই বছর ঠিকঠাক উৎপাদন না হওয়া এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিছু চাল রপ্তানি হওয়ার ফলেই চালের দাম ধীরে ধীরে বাড়ছে। এর জন্য সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুধু তাই নয়, চালের এমন মূল্য বৃদ্ধির ফলে সাধারণ ক্রেতাদের সাথেও আমাদের সম্পর্কে প্রভাব পড়েছে, কেননা অনেকেই ভাবছে আমরা ইচ্ছে করেই মূল্য বৃদ্ধি করছি। বিষয়টি অত্যন্ত চিন্তার বলে জানান তারা। কারণ এবার হচ্ছে রত্না চাল, মিনিকেট চাল ও ভোগ চালের প্রোডাকশন একটু খারাপ হওয়ার জন্য আমার যতদূর মনে হয়, আমি ঠিক জানি না, সে দাম বেড়েছে। তাছাড়া কিছু মোটা চালগুলা বাংলাদেশে এক্সপোর্ট হয়, আচ্ছা, এই জন্য মোটা চালের দাম বেড়েছে। আর অন্য চালের দাম যেমন বাসমতি দাম ঠিকই আছে, বাড়েনি, কমেছে এবার। আচ্ছা, এই হলো ঘটনা। যারা মোটা চাল তো মধ্যবিত্ত লোকেরাই বেশিরভাগ খায়, তাদের তো একটা চিন্তার বিষয় হয়ে যায়। তারা খুবই কঠিন অবস্থায় আছে। সাধারণ যারা নুন ভাত ডাল ভাত খায় সাধারণ লোক, কেজিতে যদি রত্না চালের দাম 2-3 টাকা বেড়ে যায়, মিনিকেট চালের দাম 4-5 টাকা বেড়ে যায় এবং ভোগ চালের দাম 20 টাকা বেড়ে যায়। ভোগ চাল যদিও মধ্যবিত্ত পর্যায়ে পড়ে না, ওটা তো কোনো ব্যাপার না, কিন্তু বিশেষ করে রত্না মিনিকেটের চাল বাড়ার জন্য মধ্যবিত্ত মাথা হয় এবং আমাদের সেই জন্য মাল বিক্রি করতেও খুব কষ্ট হচ্ছে এবং তারা কি করবো আমরাও নিজে ভাবছি না। আমরা ভাবছি প্রফিট ছাড়া যদি আমার দোকানদারিরা ঠিকঠাক মালটা বেঁচে কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে, কিন্তু তারপরেও লোকের কাছে কথা শুনতে হচ্ছে, মনে হচ্ছে আমরাই বোধহয় প্রফিট করছি। 3টি পাক্ষিক মজুরি না পেয়ে বাগড়াকোট বাগানে শ্রমিক বিক্ষোভ। 3টি পাক্ষিক মজুরি না পেয়ে বাগড়াকোট চা বাগানে শ্রমিক বিক্ষোভ। পরপর 3টি পাক্ষিক মজুরি পাননি শ্রমিকেরা। অভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই বাধ্য হয়ে কারখানার গেটের সামনে ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো ডুয়ার্সের বাগড়াকোট চা বাগানের শ্রমিকেরা। গত কয়েকদিন ধরে মজুরির দাবিতে এই চা বাগানের প্রায় 1,500 শ্রমিক বিক্ষোভে সামিল হয়েছে। একদা ডানকান গোষ্ঠী পরিচালিত এই চা বাগান গত কয়েক বছর আগে নতুন মালিকাধীন কোম্পানির পরিচালনায় আসে। প্রথম কয়েক বছর ভালোই চলছিল, সমস্যা হয়নি। চলতি বছর গত 1 মাস ধরে সমস্যা তৈরি হয়। শ্রমিকদের মজুরি অনিয়মিত হয়ে পড়ে। চা বাগানের প্রথা অনুযায়ী প্রতি 15 দিন অন্তর পাক্ষিক মজুরি হয়। সেই পাক্ষিক মজুরি বকেয়া রয়ে গেছে, এতেই ক্ষুব্ধ শ্রমিকেরা। চা বাগানের শ্রমিক নেতা লরেন্তুস কেরকেট্টা জানান, শ্রমিকদের 3টি পাক্ষিক মজুরি বকেয়া হয়ে গেছে। স্টাফ ও সাব স্টাফদের 2 মাসের বকেয়া রয়েছে।
এই রকম পরিবেশে বাধ্য হয়ে শ্রমিকেরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। চা বাগানের সদ্য আগত ম্যানেজার পীয়ূষ কুমার ঝা কোনো কিছু বলতে না চাইলেও চা বাগান সূত্রে জানা গেছে বাগানে নতুন ম্যানেজার এসেছে, সামনে নতুন পাতা তুলতে হবে। আগামী সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে। সমস্যা মিটিয়ে আগের মতোই স্বাভাবিকভাবে চা বাগান চালানোর সব চেষ্টা করা হবে বলে বাগান সূত্রে জানা গেছে। हम नहीं खेदाएंगे, साथ भी यहीं रहना पड़ेगा और कुल्ली लोग जब तक पेमेंट नहीं मिलता है तब तक हम घेराबंदी करते 12 बजे या 1 बजे तक हम बैठते काम कर। हमारा तो लॉस नहीं होता है, कंपनी को लॉस होता है, वो लॉस भी उन लोगों ने किया है। মাদক বিরোধী অভিযানে নামলো পুলিশ প্রশাসন, প্রচুর দেশি মদ উদ্ধার। মাদক বিরোধী অভিযানে নামলো পুলিশ প্রশাসন, প্রচুর দেশি মদ উদ্ধার। প্রতিনিয়ত বেআইনি মদের কারবার চলছে মালবাজার মহকুমা জুড়ে, আর এতেই অভিযানে নামলো প্রশাসন। এদিন মাদক বিরোধী অভিযানে নামলো মহকুমার পুলিশ প্রশাসন। মাল এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ এবং মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক এবং ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষের নেতৃত্বে এক মাদক বিরোধী অভিযানে নামে। ঘটনাটি ঘটেছে মহকুমার মেজবস্তি ও বারোঘড়িয়া সংলগ্ন এলাকায়। এদিন এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই মাদক বিরোধী অভিযানে নেমে পড়েন পুলিশ আধিকারিকেরা। এদিনের এই অভিযানে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার সহ মদ তৈরির উপকরণও উদ্ধার করা হয়। সেই উদ্ধারকৃত প্রায় 400 লিটার দেশি মদ এবং মদ তৈরির সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ প্রশাসন মাঝে মধ্যে এরকম অভিযান চালিয়ে যাচ্ছেন। এরকম মাদক বিরোধী অভিযানে পুলিশের ভূমিকায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ খুবই খুশি এবং এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ প্রশাসন জানিয়েছেন এ ধরনের অভিযান চলতে থাকবে। সিএবি পরিচালিত ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো আজ। সিএবি পরিচালিত ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো আজ। ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার 15 ক্রিকেট টুর্নামেন্ট আজ অনুষ্ঠিত হলো জেওয়াইএমএ ক্লাব ময়দানে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আজকের থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত এই আন্ডার 15 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আজ আনুষ্ঠানিকভাবে এই খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্ট গৌতম দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল। এরপর পরিচিত পর্ব অনুষ্ঠিত হওয়ার পরেই মূল খেলা অনুষ্ঠিত হয়। 5টি জোন নিয়ে এই খেলা হবে। আজ বর্ধমান ও উত্তর দিনাজপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা। উত্তরা ক্লাবের পরিচালনায় এবার শীতের শেষে শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ সূচনা করেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম বোস। এছাড়াও উত্তরা ক্লাবের সভাপতি সম্পাদক সকলে উপস্থিত ছিলেন। উত্তরা ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি শুরুর আগে অতিথিদের সংবর্ধিত করা হয়। এর পাশাপাশি ওই এলাকার মেয়ে তাইকোন্ডোতে পুরস্কার আনার জন্য তাকেও সংবর্ধিত করা হয়। আজকের ক্রীড়া প্রতিযোগিতাটিতে বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করে এই খেলায় অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল 50 মিটার, 60 মিটার, আলু দৌড়, চকলেট দৌড়, কমলা দৌড় সহ অন্যান্য খেলা। আমাদের উত্তরা ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, এটা প্রতি বছরই হয়ে থাকে। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি আমাদের উত্তরা ক্লাবের অনুষ্ঠান। মানে এটা প্রতি বছর কি আপনারা প্রতি বছরই করে থাকি, কোনো সময় সংঘশ্রী ক্লাবে, কোনো সময় মিলনসংঘ মাঠে। কিন্তু এই কোভিডের কারণে 4 বছর বন্ধ ছিল। তারপরে এই 2025-এ আবার নতুন করে শুরু করা। কেমন উৎসাহ দেখছেন আপনারা তো দেখছেন মাঠের মধ্যে কীরকম সবাই গেস্ট, আমার কাউন্সিলর থেকে আরম্ভ করে বা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবার সম্মতিতে প্রোগ্রামটাকে শুরু করা হলো। জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে বসছেন 16, 17 ও 18 অর্থাৎ রবি, সোম ও মঙ্গলবার সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ফেব্রুয়ারি মাসে 16, 17 ও 18 অর্থাৎ রবি, সোম ও মঙ্গলবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত।
আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 916366677741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি এবং আগামীকাল রবিবার আপনাদের শহরে আছি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথটাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জটিলতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার যুবক। শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার যুবক। হাত বদলের আগেই বিপুল পরিমাণে মাদক পদার্থ সহ এক যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। শনিবার গভীর রাতে মাটিগাড়া থানার অন্তর্গত একটি আবাসনের সামনে থেকে ওই যুবককে হাতে নাতে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম তপন শীল, মাটিগাড়ার পাঁচকেলগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত ছিল। এদিন পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে মাদক এনে তার হাত বদলের উদ্দেশ্যে ওই যুবক দাঁড়িয়ে আছে। ওই এলাকায় অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। সন্দেহভাজন ওই যুবককে জেরা করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে মোট 83 গ্রাম মাদক উদ্ধার হয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ পল্লীতে সরকারি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত এলাকার 3টি বুথের বাসিন্দারাই আজ একাংশ বাসিন্দা স্থানীয় ধর্মদেব হাই স্কুলের সামনে রাস্তায় দাঁড়িয়ে হাতে সাইনবোর্ড, প্ল্যাকার্ড নিয়ে প্রতীকী আন্দোলনে শামিল হলেন। শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী এটিএম থেকে টাকা তুলতে গিয়ে খোয়ালেন 20,000 টাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের দ্বারস্থ হন তিনি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।